কই গো ছোট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। আজকে এই হানাহানি, মানসিক অস্থিরতা, এই সব কিছুর মাঝে যিনি কষ্টের মাঝে সৃষ্টি শিখিয়েছিলেন তার গল্পই তোমাদের শোনাতে চলেছি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এক কথায় যার সম্বন্ধে কিছুই বলা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি আজকে তোমাদের গল্প। ছাত্রবৃত্তি ক্লাসের ঠিক ২-৩ ক্লাস নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তার গোঁপদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটা খুব ছোট। তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা একদম শুকিয়ে যেত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই, আর আমাদের পণ্ডিত মশাইয়ের দুটোই একসঙ্গে ছিল। এদিকে কিল, চড়, চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতন প্রচুর পরিমাণে হতো, আর অন্যদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বেরিয়ে যেত। আবার তিনি আক্ষেপ করতেন পুরাকালের মতন গুরু শিষ্যের নাকি সম্পর্ক এখন আর নেই, ছাত্ররা নাকি গুরুদের আর দেবতার মতন ভক্তি করে না। এই বলে নিজের উপেক্ষিত দেবমহিমা সমস্ত ছেলেদের মাথায় শখ বেগে ছুঁড়ে দিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন প্রচণ্ড বেগে। কিন্তু তার মধ্যে এত খারাপ কথা মেশানো থাকতো যে তাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলেও কেউ ভুল করবে না। বাপান্ত যদি বজ্রনাথ সাজে এবং তর্জন গর্জন করে, তাহলে কি তার মধ্যে কোনো ছোট বাঙালি ধরা পড়ে না? তা সে যা হোক, আমাদের স্কুলের এই ৩য় শ্রেণীর ২য় বিভাগের দেবতাটা ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলে কারোর কিচ্ছুতেই ভুল হতো না। একজন দেবতার সঙ্গেই তার সাদৃশ্য পাওয়া যেত, তার নাম যম। এবং এতদিন পরে স্বীকার করতে দোষ নেই যে, এবং ভয়ও নেই যে আমরা মনে মনে কামনাই করতাম যে তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব যমালয়েই চলে যান, তাহলে অন্তত আমরা বাঁচব। কিন্তু এটা বেশ বোঝা গেছিল যে এই নরদেবতার মতন বালাই যখন তার নেই, সুরলোকবাসীর দেবতাদের উপদ্রবও তার নেই, গাছ থেকে ফুল পেড়ে দিলেও তিনি খুশি হন না, তাগাদা করতেও আসেন না, আর আমাদের থেকে অনেক বেশি চান উনি যাতে আমরা একদমই ত্রুটিমুক্ত হই, ভুল না থাকে। একটা খুব সামান্য ভুলে তিনি যে রক্তবর্ণ চোখে আমাদের দিকে তাকান, সেটা কিছুতেই দেবতার লক্ষণ নয়। যাই হোক, ছেলেদের মারা ধরা করার জন্য শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। সেটা শুনতে যৎ সামান্য, কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নতুন নামকরণ করতেন। নাম জিনিসটা যদিও শব্দ বই আর কিছুই নয়, কিন্তু সাধারণত লোকে নিজের চেয়ে নিজের নামটা অনেক বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে, এমনকি নামটাকে বাঁচাবার জন্য লোকে নিজে মরতেও কুণ্ঠিত হয় না। এমন নাম প্রিয় মানুষের নাম বিকৃত করে দিলে কি করা হয় না তার প্রিয়তর স্থানে আঘাত। এমনকি যার নাম ভূতনাথ, তাকে নলিনীকান্ত বললে তার কিরম অসহ্য লাগে, একবার ভেবে দেখেছেন কি আপনারা? তো এই ছিল তার একটা অদ্ভুত অস্ত্র। এটা থেকে একটা তত্ত্ব পাওয়া যায় যে মানুষ বস্তুর থেকে অবস্তুকে বেশি মূল্যবান মনে করে। যেমন সোনার চেয়ে সোনার থেকে গয়না তৈরি করার বাণী, প্রাণের চেয়ে মান, এবং নিজের চেয়ে নিজের নামটাকে। মানুষ স্বভাবের এই সব কিছু ভেতরের কথা নিয়মবশত পণ্ডিত মশাই জেনে যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হয়ে পড়ল। বিশেষত এই নামকরণে তার চেহারার প্রতি একটা ভীষণ লক্ষ্য ছিল। তার ফলে তার এই চেহারা নিয়ে নামকরণ করায় তার মনের যন্ত্রণা দ্বিগুণ হয়ে গেল। অথচ একান্ত শান্ত স্বভাবে সমস্ত সহ্য করে চুপ করে বসে থাকতে হলো তাকে। আসল নাম ছিল গিন্নি, কিন্তু কেন নামটা গিন্নি ছিল সে ব্যাপারেও একটা ইতিহাস আছে।
আশু কিন্তু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা, ভালো মানুষ, কাউকে কিছু বলতো না এবং বড় লাজুক। বোধহয় বয়সে সকলের থেকে ছোট, সেই জন্যই। সে লেখাপড়াও ভালোই করত এবং আমাদের খাবার যখন ছুটি হতো তখন তার বাড়ি থেকে একটা কাঁসার থালায় কিছু সন্দেশ এবং ছোট কাঁসার ঘটিতে একটু জল নিয়ে তার বাড়ির দাসীরা আসতো। এক এক দিন এক একজন, বেশিরভাগ দিনই একজন আসতো। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু, এটা কিন্তু সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করতে চাইতো না। তার ফলে সেটা দেখলে লজ্জাই পেত। সে যে বাবা মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন একটা ভারী গোপন কথা। এটা সে সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ করতে চাইতো না। সে চেষ্টাও করতো লুকোনোর। পড়াশোনা সম্বন্ধে তার কোনো ত্রুটি ছিল না, শুধু এক একদিন ক্লাসে আসতে সামান্য দেরি হতো এবং শিবনাথ পণ্ডিত তার কারণ জিজ্ঞেস করলে সে খুব একটা সদুত্তর দিতে পারত না। সেজন্য মাঝে মাঝে চূড়ান্ত বকা খেত। পণ্ডিত তাকে হাঁটুর ওপর হাত দিয়ে পিঠ নিচু করে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখত। চারটে ছেলে বিভিন্ন ক্লাসের সেই লজ্জাকাতর হতভাগ্য ছেলেটিকে এইভাবে দাঁড়াতে দেখতে পেত। একদিন গ্রহণের ছুটি ছিল। তার পরদিন স্কুলে এসে চৌকিতে বসে পণ্ডিত মশাই দরজার দিকে চেয়ে দেখলেন একখানা স্লেট আর একখানা কালিতে চোবানো থলির মধ্যে পড়াবার বইগুলোকে জড়িয়ে নিয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে ঢুকছে। শিবনাথ পণ্ডিত খুব শুকনো হেসে বললেন, এই যে গিন্নি আসছে। তারপর পড়া শেষ হলে ছুটির ঠিক আগে তিনি সব ছাত্রছাত্রীদের সম্বোধন করে বললেন, শোন তোরা সব শোন। বলে একটা গল্প তিনি বললেন। কি বললেন সে গল্পটাতে আসছি, কিন্তু আশুর অবস্থা তখন খুব খারাপ। পৃথিবীর সব কিছু মাধ্যাকর্ষণ শক্তি যেন সেই ছেলেটিকে আস্তে আস্তে মাটির দিকে টানছিল। সে যেন বলছিল, ধরণী দ্বিধা ভক্ত হও, সুখ দুঃখ লজ্জা সব কিছু একাকার হয়ে যাচ্ছিল তার। সে বাঁচতে চাইছিল, কিন্তু কি করা যাবে। উনি তো গল্পটা বললেনই। তেমন কিছুই না, প্রচণ্ড বৃষ্টির দিন আশু সিঁড়িতে বসে তার বোনের সঙ্গে পুতুল খেলছিল। আর তার বোন বায়না করেছিল, দাদা চল আজ আমরা পুতুলের বিয়ে দিই। তাতে আশু রাজিও হয়েছিল। কিন্তু সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আর তাদের গাড়ি বারান্দার নিচে একজন পুরো ভিজে যাওয়া মানুষ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন। তো এই কথাটা বলার পরই তার বোন বলেছিল, কিন্তু পুরুত কে হবে? বলেই সেই বোন ছুটতে গিয়ে যে লোকটি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে দাঁড়িয়েছিল তাদের গাড়ি বারান্দার নিচে, তাকেই গিয়ে বলে বসলো, তুমি হবে আমাদের পুরুত মশাই। তিনি যখন পেছন ফিরলেন বোনের দিকে, আশু তার মুখ দেখে হতভম্ব। আশু ছুট্টে ঘরের ভেতর চলে যায়। আসলে সেই পুরুত মশাই হবার প্রস্তাব প্রাপক আর কেউই নয়, স্বয়ং শিবনাথ পণ্ডিত। ব্যাস হয়ে গেল কাজ। তারপরে আশু ক্লাসে ঢোকার পরই তার নাম হয়ে গেল গিন্নি। কিন্তু এই উপহাসের নামকরণ গিন্নিতে সে এই কথা শোনার পর ক্লাসের সবাই যখন খুব হাসছে, সে চেষ্টা করেছিল সেই হাসির মধ্যে ঢুকতে। সে চেষ্টা করেছিল নিজেকে সামলে নিতে, কিন্তু সে পারল না। আর ঠিক সেই মুহূর্তে শাল পাতায় মুড়িয়ে দুটো সন্দেশ আর ওই কাঁসার ঝকঝকে ঘটিতে জল নিয়ে দাসী এসে দরজায় দাঁড়ালো। ঠিক তখন হাসতে হাসতে তার মুখ কান টকটকে লাল হয়ে উঠল, দুঃখ পাওয়া কপালে শিরা ফুলে উঠল, আর চোখের জল কিছুতেই আটকে রাখতে পারল না সে। সবাই তাকে গিন্নি গিন্নি চিৎকার করে খ্যাপাতে লাগলো আর সে অঝরে কাঁদতে লাগলো। ছুটির দিনে ছোট বোনের সঙ্গে এই খেলা তার বোধহয় সর্বপ্রধান লজ্জাজনক ভুল বলে মনে হতে লাগলো। আমার মনে হয় পৃথিবীর লোক কোনো কালেও সেদিনের কথা ভুলে যাবে, এইটাই সে বিশ্বাস করতে পারল না। আশু একদম ভেঙে পড়ল। দেখেছো তো বন্ধুরা, একটা সামান্য ঘটনা একটা মানুষের মনে কতখানি দাগ করতে পারে। তাই
কাউকে কষ্ট দেবার আগে আমরা অবশ্যই ভাববো তাকে কষ্টটা দেওয়া উচিত কিনা, তার কোনো নাম তার মনে কষ্ট দিতেই পারে। তো যাই হোক, আজ আমরা একটা ওজন কমানোর সঙ্গে সঙ্গে গরমকালের খাবারের কথা বলে দেবো, লাস্টের ডায়েট টিপস। পান্তা ভাতের সঙ্গে যদি দই, সর্ষে ফোড়ন, কারি পাতা আর বাদাম ভাজা দিয়ে মেখে খাওয়া যায়, অবশ্যই টক দই, তাহলে কিন্তু ওজন অনেকটা কমে। তাহলে আমরা এটা খাওয়ার চেষ্টা করে দেখতেই পারি, কি বলো? আজ তবে আসি, দেখা হবে আবার সামনের রবিবার কোনো একটা গল্প নিয়ে। টাটা।